স্বাগত বাংলাদেশ এখনে আপনাদের সঙ্গে আছি আমি অনুপম দেব। কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুন নূর রবিন এবং ইশতিয়াক আহমেদ। স্বাগত আপনাদের। বাংলাদেশের তো আজ বাংলাদেশের যে জয়যাত্রা শুরু হয়েছে, তারপরে সাউথ আফ্রিকা আসার পরে এই প্রথম টেস্ট ছিল এবং সেই টেস্টে আমরা দেখলাম যে বেশ ভালো একটা শুরু হয়েছিল। বাংলাদেশের ইনিংস, প্রথম যে ইনিংস ছিল ব্যাটিংয়ে, সেটাও আশানুরূপ না হলেও মোটামুটি একটা ভালো ব্যাটিং হয়েছে এবং সাউথ আফ্রিকাকে তো প্রথম দিনেই অল আউট করে দিয়েছিল। তো অনেকেই বলছেন যে বাংলাদেশ ওয়ানডেতে যেরকম জয়যাত্রা শুরু করেছে এবং নতুন বাংলাদেশ হিসেবে পরিচিত হচ্ছে, টেস্ট এবং টি-20-তে ঠিক ততটা পারছে না। এই বিষয়ে একটু শুনতে চাইবো। কিছুটা আমার মনে হয় যে ওদের অ্যাপ্রোচে এবং যেভাবে টেস্ট ক্রিকেটটা তারা খেলেছে, কিছুটা বোঝা যাচ্ছে যে পরিবর্তন আসছে। এবং এই যে জয়যাত্রার কথা যেটা বললেন, এটার সেই ফ্লোর কারণে এবং কনফিডেন্সের কারণে তাদের অ্যাপ্রোচটা অনেক অনেক পরিবর্তন ছিল। যেরকম প্রথম দিনেই সাউথ আফ্রিকার মতো দলকে অল আউট করিয়ে দেওয়া, এটা যে সে ব্যাপার না। সেখানে আমার মনে হয় বোলিং সাইড একটা আধিপত্য বিস্তার করতে পেরেছে। বাট ব্যাটিংয়ের ক্ষেত্রে গিয়ে দেখা গেল যে আমরা মানে একটু হতাশ এই কারণে যে যেইভাবে আমরা ব্যাটসম্যানরা যেরকম ফর্মে ছিল, টেস্ট ক্রিকেটে ঠিক সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসতে পারেনি। 328 রান, আমার মনে হয় যে এখানে 400 450 রান করার মতো সেই অবস্থায় ছিল কিন্তু বাংলাদেশ। একটা হচ্ছে যে টিমের স্কোরটাও ছিল এরকম এবং সব ইনফর্ম প্লেয়ার্স। এখানে আমার মনে হয় যে একটা সুযোগ ছিল, যেরকম এটা পরিত্যক্ত হলো বৃষ্টির কারণে, কিন্তু আমরা আরো সন্তুষ্ট হতাম যদি লিডটা বেশি দিতে পারতাম। কারণ টেস্ট ক্রিকেট যেটা হচ্ছে যে আমরা মানে কতখানি আমরা ডমিনেট করতে পারি সেশন বাই সেশন, ডে বাই ডে, যেটাই বলেন না কেন। তো বোলিং ক্ষেত্রে আমরা পেরেছি, ব্যাটিং এর ক্ষেত্রে আমার মনে হয় একটু হলে ভালো হতো। রবীন্দ্রের কাছে যে আমরা যে টেম্পারামেন্টের কথাটা শুনছিলাম, বাংলাদেশ টেস্টার্স পাওয়ার পর থেকেই প্রত্যেক ম্যাচে আমরা কিন্তু কমেন্টেটর বলুন বা অ্যানালিস্ট বলুন, সবার কাছ থেকেই এই জিনিসটাই শুনে আসছি যে টেম্পারামেন্ট। সেই ক্ষেত্রে বাংলাদেশকে আসলে এটি একটি কারণ যে ওয়ানডেতে অনেক বেশি জোর দিয়েছে বা শর্টার ভার্সন যেগুলো খেলার, সেগুলোতে বেশি জোর দেওয়ার কারণে, এই কারণ আমরা ফার্স্ট ইনিংসে বাংলাদেশের যে ব্যাটিং দেখলাম, সেটাও কিন্তু অনেকটা ওয়ানডে স্টাইল, টি-20 স্টাইল এরকমই হয়েছে এবং দ্রুত রান করতে গিয়েই ব্যাটসম্যানরা মূলত উইকেট দিয়ে এসছেন। সেটা হচ্ছে আমার মতামত আর কি। অনেকটা তাই। তবে কিন্তু আমরা দেখছি যে কেমন একটা পরিবর্তন এসছে। মনে হয় যে আগের ম্যাচগুলোতে আমরা টিমকে সেভ করার জন্য খেলছি। মনে হচ্ছে যে তাড়াহুড়ো করে যদি দিনগুলো পেরিয়ে যায়, বৃষ্টি আসে, আমরা শুধু প্রার্থনাও করছিলাম। কিন্তু এবার দেখছি যে মনে হয় একটু ভিন্ন একটা অ্যাপ্রোচ আছে। কেননা দলের মধ্যে একটা বেস সৃষ্টি করা, ফাউন্ডেশন সৃষ্টি করা, ট্যালেন্ট বেসটাকে একটা স্থিতিশীলতা আনা, স্টেবিলিটি আনা, এই একটা উদ্দেশ্য ছিল। কেননা আমরা দেখলাম সৌম্য সরকার খেলেনি, তারপর তামিমকে দেখলাম এত রেসপন্সিবল ইনিংস খেলেছে। এগুলো সাইডগুলো সত্যি প্রশংসনীয়। তারপর ডাউন দি অর্ডার লিটনকে দেখছি, নতুন ট্যালেন্ট এসছে। একটা মনে হয় যে স্ট্র্যাটেজি, একটা গেম প্ল্যানে মনে হয় একটা বিশেষ পরিবর্তন এসছে। না হলে কিন্তু আমরা সেই মানে এত আধিপত্য বিস্তার করতে পারতাম না। আমরা লিড নিয়েছি, এমনকি অনেক ক্ষেত্রে আমি বলবো যে যেরকম মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি যদি দেখেন, ওকে ব্যাটিংয়ের প্রাধান্য দিয়েছে। ও কিন্তু অতি সহজে একটা উইকেট পেয়ে গেছিল, ও 9 রানে একটা, কিন্তু তাকে দিয়ে প্রিভেল করেনি মুশফিক, তাকে রেসপন্সিবিলিটি না দিয়ে। এটা একটা কারণ ছিল, কিন্তু আমরা তাকে ক্রমশই দেখছি যে মাহমুদুল্লাহ রিয়াদ একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান হিসেবে তাকে একটা সৃষ্টি করা, তাকে একটা জায়গা বানিয়ে দেওয়া, তার প্রাধান্য সেখানে দেওয়া, এগুলো কিন্তু উদ্দেশ্য ছিল। এগুলো আমার গেম প্ল্যান অনুযায়ী, স্ট্র্যাটেজি অনুযায়ী একটা মনে হচ্ছে ডিরেকশন ছিল। এতেই কিন্তু আমরা মনে হচ্ছে যে একটা পজিটিভ সাইন আছে। আমরা তো আগে যেরকম দেখতাম যে একজন খেলোয়াড় ইনজুরিতে পড়ে গেলে আমরা আর খেলোয়াড় খুঁজে পাচ্ছি না, তাকে কিভাবে রিপ্লেস করা হবে, সেই দিন তো অনেক আগেই পার হয়ে এসেছি আমরা। এখন তো আর সেই দিন নেই। এবং এখন বাংলাদেশ তো আমরা দেখতে পাচ্ছি যে দুই ধরনের টিম খেলাচ্ছে। অনেক স্পেশালিস্ট ব্যাটসম্যান আছেন যারা শুধু টেস্টে খেলেন, কেউ আছেন টি-20-র জন্যই তাকে দলে ডাক দেওয়া হয়। এই বিষয়টাকে একটু যদি বলেন যে বাংলাদেশ কি আসলে মানে আসলেই তো এখন ওয়ার্ল্ড ক্লাস, অস্ট্রেলিয়ার কথা যদি ধরি, সাউথ আফ্রিকার কথা যদি ধরি, তাদের মতোই আমাদের স্পেশালিস্ট টিম গ্রো করছে। অবশ্যই, এটা তো ঠিকই বলেছেন আপনি। এটা কিন্তু আমাদের যেটা বলছিলাম যে এটা অবজেক্টিভ, কিন্তু আমাদের প্রতিফলনটা দেখতে পাচ্ছি যে আমাদের এটাই অবজেক্টিভ। লঙ্গার ফরম্যাট কিন্তু আমাদের ক্রিকেটের ফিউচারের উপর ডিপেন্ড করছে। আমরা কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করছি, খেলছি, এক্সিকিউট করছি, প্ল্যান করছি। আমাদের অনুশীলন বলেন, ট্রেনিং বলেন, লিগ ক্রিকেটে বলেন, স্ট্রাকচারে বলেন, সব কিছুতে আমাদের উদ্দেশ্য এই লঙ্গার ফরম্যাটে, সেটাই কিন্তু আমাদের
আপনি যেটা প্রথমে বলছিলেন যে মনে হচ্ছে যে ওডিআই আমাদের একটা সবসময় একটা আমাদের মানে ডমিনেট করছে আমাদের ডমিনেট করছে, লাইকিং ডমিনেট করছে, কিন্তু এটাতে চলবে না। এটা আমরা দেখছি যে ক্রমশই চাপটা কিন্তু আমার উপর বেশি পড়ছে, টেস্ট স্টেটাস উপরে পড়ছে। তো এতে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে আমরা একটু ট্যালেন্ট বেস থেকে স্প্রেড করে দিলে তখন কিন্তু আপনি যেটা বললেন যে তিনটা ফরম্যাটে 3 ধরনের প্লেয়ার, 3 ধরনের না প্লেয়ার হলেও মানে এটাকে ছড়িয়ে ছিটিয়ে একটা স্কিল সেটটা একটা মানে প্রাধান্য বিস্তার করা, এটা উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা ফিরছি আলোচনায়, আবার একটা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, নিচে 40 সেকেন্ডের একটি বিরতি। স্বাগত আরো একবার বাংলাদেশ এখনে। ইশতিয়াকের কাছে যদি যাই, আমরা যে রবীন ভাই যেটার কথা বলছিলেন যে বেস গড়ে তোলা এবং একেবারে তৃণমূল থেকে খেলোয়াড়দের নিয়ে আসা, সেক্ষেত্রে অনেকটাই আমরা সফল হয়েছি বলেই এখন কিন্তু সেটার ফল পাচ্ছি। তারপরেও কিন্তু অনেকে অভিযোগ করে থাকেন যে টেস্টে আমরা ভালো করছি না, এটার কারণ হচ্ছে আমরা যে লিগগুলো আয়োজন করি, লঙ্গার ফরম্যাটের যে লিগগুলো, সেগুলো আসলে আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারিনি। আপনার মত কি এই বিষয়ে? হ্যাঁ, আমার মনে হয়, এবং শুধু তাই না, যে মানের লঙ্গার ভার্সন খেলি আমরা, সেটাও যদি অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলো দেখি, লঙ্গার ভার্সন যেসব যারা যে দলগুলা খেলে এবং যে ফরম্যাটের ভিত্তিতে হয়, আমরা এখনও কিন্তু অতটা পেশাদার হতে পারিনি। শ্রীলঙ্কাতেও এখন শুধু কেবলমাত্র লঙ্গা ভার্সন খেললেই হয় না। আমি লঙ্গা ভার্সনটা যদি আমাদের সেই টেস্ট মানের যদি না হয়, এটা আমি বিভিন্ন অনুষ্ঠানে আমি এটা বলেছি, এবং এটা আমার মনে হয় আমাদেরকে ওয়েট করতে হবে। লঙ্গা ভার্সনটা মান এতই আমাদেরকে ডেভেলপ করতে হবে যেটা নাকি টেস্ট ক্রিকেটের কাছাকাছি। আমরা সেই ধরনের উইকেট, সেই ধরনের রেগুলারিটিতে এবং বিভিন্ন হোম অ্যান্ড অ্যাওয়ে খেলার যে ব্যাপার স্যাপার আছে, এটা যদি আমরা চালু না করতে পারি, বিকজ অনেক দিন হয়ে গেছে এবং আন্ডার এজ লেভেল ক্রিকেট যথেষ্ট সুদৃঢ় বলে আমি মনে করি। আর তা নাহলে আমাদের এত, যেটা রয়ন ভাই বললো যে ট্যালেন্ট বেস যেটা আমাদের, সেটা কিন্তু মোটামুটি তৈরি আছে এবং হতে থাকবে বিকজ অফ দ্য সিস্টেম। কেবলমাত্র একটাই ঘাটতি আছে যে আমরা যে লঙ্গার ভার্সন ডোমেস্টিকে আমরা যেটা খেলি, সেটা অতটা কম্পিটিটিভ না এবং অতটা উঁচু মানের না। তাই আমরা দেখি যে একটা ব্যাটসম্যান প্রায় 200-250 রান করে, কিন্তু টেস্ট ম্যাচ ক্রিকেটে গিয়ে দেখা যায় যে ওদের মধ্যে কিছু ঘাটতি থাকার কারণ এই জন্য আপনি খেলছেন ডোমেস্টিকের যে মানের বোলারদের সাথে, ব্যাটসম্যান এবং বোলারদের স্কিলস তখনই টেস্টেড হবে যদি আমরা ওই ধরনের উইকেট তৈরি করি। এখন হঠাৎ করে আমরা যদি টেস্ট ক্রিকেট খেলি, সেখানে যদি আমরা ডেইল স্টেইন, মনি মার্কেল এবং এদের সাথে, কিংবা অন্যান্য যারা টেস্ট খেলতে আসে, যদি আমরা মনে করি যে এদের এগেনস্টে 5 দিন ব্যাপী খেলে আমরা, বিকজ ওয়ান ডে ইজ ইনস্ট্যান্ট ক্রিকেট, টেস্ট ক্রিকেটে কিন্তু 5 দিন ধরে আপনার স্কিলসটাকে প্রদর্শন করতে হয়। সেটা করতে গেলে এবং তাদের মতো যদি আমরা সেই মানে যদি পৌঁছাতে হয়, আমাদেরকে এই লঙ্গা ভার্সন অ্যান্ড প্রপার কন্ডিশনস বলতে উইকেটসগুলা, আমরা শুধু আমি না, আমার মনে হয় রয়ন ভাই আমার সাথে একমত হবে, এবং যারাই টক শো করেন তারাই সবসময় কিন্তু একটা কথাই বলেন যে আমাদের উইকেট তৈরি করতে হবে এরকম। এখন উইকেট তৈরি করতে গেলে কিছুটা হলে একটু বিশেষজ্ঞের প্রয়োজন আছে, বাট আমরা যদি এই যে শেরেবাংলা মিরপুর স্টেডিয়ামে যদি উইকেট তৈরি করি এবং আশা করি যে এই উইকেটে খেলে আমরা সে মানের পৌঁছে যাব, তা কিন্তু না। আমাদের বিভিন্ন যেগুলো ভেনিউজ আছে সেখানে, এবং আন্ডার এজ লেভেল ক্রিকেটেও যেখানে যেসব মাঠে খেলা হয়, আমাদের মোটামুটিভাবে ফেয়ার উইকেট, আমি অনেককে বলতে শুনেছি, মাঝে মধ্যে আমিও বলেছি যে ফাস্ট অ্যান্ড বাউন্সি উইকেট, অনেক উইকেটের মধ্যে ফাস্ট অ্যান্ড বাউন্সি ট্র্যাকও থাকতে হবে, সব ধরনের পিচ থাকতে হবে, কিন্তু এমনই উইকেটে খেলা উচিত যেখানে ব্যাটসম্যান বোলারের সমান সুযোগ পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু উইকেট বানানো উচিত যেখানে ফাস্ট অ্যান্ড বাউন্সি উইকেট, সো দ্যাট ইউ আর প্রিপেয়ার্ড যে আপনি যখন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো দেশে যখন যাবেন, তখন আপনার ইউ উইল নট ফিল লাইক অ্যান এলিয়েন প্লেয়িং ইন দোজ কন্ডিশনস। আমরা যেহেতু খুব একটা সুযোগ পাইনি, আমরা আমন্ত্রিত হইনি, কিংবা এফটিপির কারণে আমাদের সেই সুযোগ হয়ে ওঠেনি। এখন যেহেতু বাংলাদেশ একটা পর্যায়ে যাচ্ছে, অন্তত ওয়ান ডে ক্রিকেটে, we have the whole world will sit and take notice, which they have already done. এখন সুযোগ আসবে তা আমাদেরকে তারা, কারণ যখনই ওয়ান ডে খেলানো হয়, ওয়ান ডের সাথে টেস্ট ক্রিকেটেরও একটা ফিক্সচার থাকে। আমার মনে হয় বাংলাদেশ যখনই নেক্সট খেলতে যাবে ওয়ান ডে ক্রিকেটে, দে উইল বি ইনভাইটেড। আমরা যেটা খেলেছি, এইটা আমার মনে হয় যে অসাধারণ ক্রিকেট খেলেছি ওয়ান ডেতে,
নেক্সট ফিক্সচারে আমাদের আরো এবং অনেক নেক্সট কিছু পাওয়া যখন যাবে। আমরা ইনভাইটেড হব তখন কিন্তু আমাদেরকে টেস্ট ক্রিকেটও খেলতে হবে। সেই জন্য আমাদেরকে এখন থেকে, বিকজ আমার মনে হয় যথেষ্ট ডিলে হয়ে গেছে এই উইকেটটা এবং ওই ধরনের মানের ডোমেস্টিক ক্রিকেট তৈরি করতে যে যে সুযোগ কিংবা এত বছর গড়িয়ে গেছে, আমার মনে হয় এখন আর সেটার সময় নেই, বিকজ উইল বি ইনভাইটেড কোয়াইট ফ্রিকুয়েন্টলি টু প্লে ওভারসিজ। বাংলাদেশের এই ধরনের খেলার পরে অনেকেই কিন্তু, আমি নাম উল্লেখ করতে যাচ্ছি না, সবাই জানে, অনেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে বলেছেন যে বাংলাদেশ এটা ভালো করছে হোম গ্রাউন্ড এই কারণে, এবং বাইরে গিয়ে ভালো করতে না পারলে এটার আসলে কোনো দাম নেই। একমাত্র জেফ্রি বয়কট বলেছে সেটা। আচ্ছা, হ্যাঁ, তার সাথে অনেকে একমত পোষণ করেছেন। তো সেই বিষয়কে আসলে আপনারা কি মনে করছেন এটা জানবো। আরেকটা ছোট একটা বিরতি নিয়ে আসছি, আমি নিচ্ছি আরো একটি বিরতি, এই বিষয়ে কথা বলবো বিরতির পরে। বাংলাদেশ এখনো স্বাগত আরো একবার। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে অনেকেই বলছেন বাংলাদেশ নিজের গ্রাউন্ডে, হোম গ্রাউন্ডে নিজেকে প্রমাণ করেছে, কিন্তু যদি এওয়েতে নিজেকে প্রমাণ করতে না পারে, বিশেষ করে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, কন্ডিশন আছে, অথবা অস্ট্রেলিয়ার মতো যে কন্ডিশন, সেই কন্ডিশনে নিজেকে প্রমাণ করতে না পারলে আসলে প্রমাণ হবে না যে বাংলাদেশ একটা প্রথম সারির দেশে পরিণত হয়েছে ক্রিকেটে। আপনি কি মনে করেন? আমি তো মনে করি যে আমাদের তো সুযোগ সেরকম মেলে না। আমরা সেটা কারণটা কিন্তু আমরা আমাদের নিজেদের দোষে হয়েছে, কিংবা আমরা বাইরেও সেরকম সুযোগ পাইনি। আমরা তো ইন্ডিয়ার মতন বড় দেশে, আমাদের নেইবারিং কান্ট্রিতে আমরা কোনো সুযোগই পাচ্ছি না খেলার জন্য, যে কোনো ফরম্যাট বলেন আপনি। তারপর তো অন্যান্য দেশ তো রয়ে গেছে। আমরা যখনই বাইরে খেলেছি, আমরা ইভেন জিম্বাবুয়ের মতন দেশে খেলেছি, তারপর অন্যান্য দেশে, যখনই আমরা অস্ট্রেলিয়াতে খেলেছি, তারপর থেকে কিন্তু আমাদের পারফরমেন্স সবসময় বেড়ে আসছে, গ্রেডেশনটা আমাদের সত্যি উন্নত হচ্ছে, কিন্তু সেই সুযোগটা আমাদের পাওয়া প্রয়োজন। আমরা আরেকটা দিক যেটা হচ্ছে, যেটা আলাপ হচ্ছিল ইশতিয়াকের সাথে, ইশতিয়াক যেটা বলছিল আর কি, আমাদের স্ট্রাকচারটাকে যদি আমরা ইমপ্রুভ করতে পারি, সেটা কিন্তু ম্যাচ খেলা, যে ইংরেজিতে যেটা কথা বলা হয় ক্রিটিক্যাল ম্যাচ, যত বেশি আমরা খেলবো, বিভিন্ন কন্ডিশনে খেলবো, ততই কিন্তু আমাদের স্কিল বাড়বে। এটাই কিন্তু আমাদের অপরচুনিটি দেওয়া প্রয়োজন। আমাদের এই রিলেশনশিপ বিল্ডিংয়ে আমার এই বছর 2015 আমরা যে একটা রিয়েলি ইয়ার্ডস্টিক একটা বেঞ্চমার্ক আমরা সৃষ্টি করতে পেরেছি বিভিন্ন দেশের সাথে। অনেকে বলছে যে এই বৃষ্টিতে কেন দলকে আনা হলো, আমরা তো সেই স্লট পাচ্ছি না। আমি পাচ্ছি না বলে কিন্তু যা জিতছে সেটাই নিয়ে নিচ্ছি। আর এই রিলেশনশিপ বিলে কিন্তু এটা রিয়েলি একটা ল্যান্ডমার্ক ইয়ার আমি বলবো, যে আমরা বাংলাদেশ দেশ হিসেবে, গঠন হিসেবে, স্ট্রাকচার হিসেবে অন্যান্য দেশের সাথে আমরা একটা রিলেশনশিপ বিল্ডিংয়ে আমরা একটা অপরচুনিটি করে নিচ্ছি। এটা কিন্তু ক্রমশ প্রয়োজন। আর যখন না করছি, যেটা ইশতিয়াকও বলছিল, যে বিভিন্ন লেভেলে, বিভিন্ন এইজ লেভেল, বিভিন্ন স্ট্রাকচার লেভেল, আমাদের বিভিন্ন ট্রফি আমাদের নিজস্ব ফরম্যাটে, বিশেষ করে লঙ্গার ফরম্যাটে অবশ্যই খেলা প্রয়োজন। এতেই কিন্তু উন্নতি হবে। লঙ্গার ফরম্যাটকে আমাদের মানে করে, মানে দিকটা দেখে, এটাকে একটা গোল রেখে আমরা বিভিন্ন খেলা বারবার ক্রমশ ঘন ঘন খেলা, তাতে কিন্তু আমাদের বেশি তখন ট্রেনিংও প্রয়োজন হবে না। যারা কিন্তু এত ঘন ঘন খেলবে, অভ্যাসে পরিণত হবে, এক্স্যাক্টলি, তখন কিন্তু পারফরমেন্স যখন আপনার বাড়বে, ভালো হবে, তখনই কিন্তু সেখান থেকে প্লেয়ার বেরিয়ে আসবে, তখন সিলেকশনের ব্যাপারে কোনো জড়তা থাকবে না। আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি ইশতিয়াকের কাছে। যদি শেষ একটা বিষয় জানতে চাই, যে বাংলাদেশের যে কথাটা বলা হচ্ছিল সুযোগ পায় না, এই বিষয়ে আসলে বাংলাদেশের এই মুহূর্তে কি করার আছে বলে আপনি মনে হন? আমাদের তো কোনো খেলার সুযোগই হচ্ছে না এখন। আমার যেটা মনে হয় যে আমরা হয়তোবা আমন্ত্রিত হব, ইভেন ইন্ডিয়া আমন্ত্রণ করবে আমাদের এফটিপির বাইরে, এবং অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা থেকে হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা স্ট্রং প্রতিপক্ষ দল হিসাবে পরিণত হচ্ছে। এখন অনেকেই, যেটা আমরা বলা বলি করি, এবং অনেকে বড় মানে নামি দামি প্লেয়াররা বলে যে আমরা কেবলমাত্র নিজের দেশেই নাকি ভালো। এখন সব দেশই কিন্তু নিজের দেশে কিন্তু ফার্স্ট অফ অল ভালো হয়, এটা নতুন কিছু না। কন্ডিশনসটা তারা করেই তৈরি নিজের ভালোর জন্য। বাংলাদেশের দিকে কোনো ব্যতিক্রম না। আমরা যে বিদেশে ভালো খেলি নেই, বিদেশে গিয়ে যে জিতি নেই, সেটাও কিন্তু না। মানে আমাদেরকে ঘন ঘন খেলতে হবে, এই জন্য যে আমরা এখন আমন্ত্রিতও হব। আমরা এইটা বিসিবি নিশ্চয়ই এই ব্যাপারে প্রস্তুত থাকবে, যে এই যে ইনভিটেশন সিরিজগুলোর জন্য। এবং এই যে ধারাবাহিকতা আমরা দেখিয়েছি গেল 1-1.5 বছর ধরে, যেটাতে আমাদের কিছুটা র্যাঙ্কিংও হেল্প করেছে, এটাকে বজায় যদি আমরা রাখতে পারি, আমার মনে হয় যে আপনি যেটা বললেন উপসারির দেশ হিসাবে আমরা
সেটা সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমারও বিশ্বাস যে কোনো না কোনো দিন ইন দ্য নেক্সট 3-4 years we'll be able to achieve that. ইশতিয়াক ভাই, রবিন ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ছিল বাংলাদেশ এখনো। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।